সারা রাত ধরে ভাবলাম আমি। তারপর একে একে সব জট খুলতে শুরু করলো। যেহেতু সেদিন মেইন রোডের পাশে আপনি গাড়ি পার্ক করেছিলেন, তাহলে ধরে নেওয়া যায় রুবিনা ভাবির সাথে স্পেশালি দেখা করার সময় আপনি এলাকার মধ্যে গাড়ি নিয়ে ঢোকেন না, মেইন রোড বা তার আশেপাশে কোথাও গাড়ি পার্ক করেন। তাই ওখানকারই একটা দোকানে আমি আপনার আর গাড়ির ছবিটা দিয়ে এলাম। অনেক দিন পর দোকানদার কল করলো আমায়। রাত হয়ে গেছে তখন, তারপর আবার প্রচণ্ড বৃষ্টি ছিল। সেজন্যই বোধহয় আপনি আর রুবিনা ভাবি সেরকম সতর্কতা অবলম্বনের প্রয়োজন বোধ করেননি। নব ঘুরিয়ে আমি যখন বাসায় ঢুকলাম তখন আপনারা দুজন নিজেদের নিয়ে ব্যস্ত। এ কি আন্দালিব ভাই, আপনি এসিতে বসেও ঘামছেন? এটা নিন। নৈশি টিস্যু বক্স এগিয়ে দিল। আন্দালিব হাত বাড়িয়ে একটা টিস্যু নিল। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সত্যি, কিন্তু সত্যিটা আমার চোখের সামনে ছিল। আমি দেখছিলাম আপনার দক্ষ হাত বিচরণ করছে নারী দেহে। আমি বুঝলাম এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার আপনি এরকম সময় কাটিয়েছেন। হতে পারে সেটা শুধুই রুবিরা ভাবির সাথে, আবার এটাও হতে পারে অন্য কোনো নারী। আমি জানি আন্দালিব ভাই, আপনার মনের মধ্যে এখন মিশ্র অনুভূতি। একই সাথে আপনি আপনার বন্ধুদের সামনে বিব্রত, আবার লজ্জিত, আবার নিশ্চয়ই খুব রাগও হচ্ছে আমার প্রতি। আমি নিজেও আসলে এরকম একটা ব্যাপার নিয়ে কথা বলতে বিব্রত বোধ করছি, কিন্তু আমি নিরুপায়। বাহ, সার্জিমকে বিয়ে করেছে ভালো কথা, কিন্তু আমার নামে মিথ্যা বলে সবার সামনে ছোট করার কোনো রাইট তোমার নেই। তুমি এটা যে মিথ্যে নয় সেটা আপনিও জানেন আন্দালিব ভাই, তবুও যদি প্রমাণ করতে হয় সেই প্রমাণও আছে আমার কাছে। সেদিনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে। এটা মূলত আমি রায়হান ভাইকে সত্যিটা বিশ্বাস করানোর জন্যই করেছিলাম। এই ভিডিওর উপর ভিত্তি করে রায়হান ভাই গত পরশু তালাক দিয়েছেন রুবিনা ভাবিকে। তারপর আজকের দিনের জন্য সেটা রেখে দিয়েছি। আপনি চাইলে সেটা আপনার ফ্রেন্ডদের দেখিয়ে ঘটনার সত্যতা প্রমাণ করে দিতে পারি আমি। আন্দালিব এবার উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল। গেট লস্ট, এখানে আর এক মুহূর্ত থাকবে না তুমি। নৈশি আন্দালিবের বন্ধুদের উদ্দেশ্যে হেসে বলল। আপনারা সবাই নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আন্দালিবের বন্ধুদের কিছুই বলার রইল না আর, কারণ ওরা সবাই বুঝে গেছে নৈশির বলা প্রত্যেকটা কথা সত্যি। একে একে আন্দালিবের সব ফ্রেন্ডরা বের হয়ে গেল। বের হয়ে এলো নৈশিও। নৈশি কফি শপ থেকে বের হতেই সার্জিম এগিয়ে এসে জিজ্ঞেস করল। কোনো সমস্যা হয়নি তো? একদমই না। আজ পুরো বিষয়টা ক্লোজ করে দিয়ে এলাম। এরপর যাতে আর কোনো প্রশ্ন না ওঠে এই বিষয়টা নিয়ে। সার্জিমের কণ্ঠে আদেশের সুর। আজই কিন্তু শেষ। এরপর আর এভাবে কখনো আন্তেলবের সামনে যাওয়া অ্যালাউ করবো না আমি। আমিও কথা দিলাম, আজই শেষ। সার্জিম হাসল। নৈশি চোখ নামিয়ে নিল। সার্জিম প্রশ্ন করল। চোখ সরালে কেন? যদি নজর লেগে যায়। সার্জিম শব্দ করে হেসে রিক্সা ডাকল। আন্তেলবের মতো আমার গাড়ি নেই, তাই আপাতত রিক্সায় ভরসা। আন্দালিবের কথার প্রত্যুত্তরে নৈশি চমৎকার হেসে বলল। আজ থেকে এই রিক্সায় আমার জন্য বিএমডব্লিউ, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার সব। সার্জিম রিক্সায় উঠে একটা হাত বাড়িয়ে দিল নৈশির দিকে। সেই হাত ধরে রিক্সায় উঠে বসলো। সার্জিম বলল। ভাবছি সেভিংসের কিছু অংশ ভেঙে এবার একটা গাড়ি নেব। নৈশি বলল। আচ্ছা। নৈশি চাইলেই পারে এখনই একটা ঘড়ি কিনতে, কিন্তু সেটাও করবে না। সার্জিমকে নৈশি চিনতে শুরু করেছে কিছুদিন যাবৎ, কিন্তু এই কদিনেই এতটুকু ধারণা নৈশির হয়ে গেছে। সার্জিমের আত্মসম্মান বোধ প্রবল। সার্জিমের এক হাত আঁকড়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল নৈশি। মনে মনে বলল। এখন যেই সুখ সুখ অনুভূতিটা হচ্ছে পৃথিবীর সকল বিলাসিতা এর কাছে তুচ্ছ, নগণ্য। অফিসে ইদানিং প্রচুর কাজের প্রেশার যাচ্ছে সার্জিমের। বিবাহিত জীবনের 17তম দিনটি চলে যাচ্ছে আজ। বিয়ের পর পরে নৈশিকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল, সেটা তো যাওয়াই হয়নি। উপরন্তু বাসায়ও নৈশিকে সেভাবে সময় দেওয়া হয়ে উঠছে না। যদিও নৈশির কোনো অভিযোগ নেই এসব নিয়ে, তবুও সার্জিম বোঝে নৈশি ওর সাথে সময় কাটাতে চায় খুব করে। অফিস থেকে বের হয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হলো সার্জিম। রাত বেশ অনেকটাই হয়েছে। বাসার সামনে দাঁড়িয়ে বেল বাজালো সার্জিম। নৈশি দরজা খুলে সেই চিরচেনা আকাঙ্ক্ষিত হাসিটি দিল। সেই হাসিতে সার্জিমের সারাদিনের ক্লান্তির অর্ধেকটা কমে গেল। সার্জিম ঘরের ভেতরে ঢোকার পর নৈশি দরজা বন্ধ করে দিল। রুমের দিকে 2 কদম এগোতেই আবার বেল বাজল। নৈশি দরজা খুলতে চাচ্ছিল। সার্জিম বলল।
এই অসময়ে আবার কে? তুমি দাঁড়ো, আমি দরজা খুলছি। সার্জিম দরজা খুলে দেখল জ্যোতি থমথমে মুখে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ কেঁদেছে বোধ হয়, চোখ ফুলে একেবারে লালচে হয়ে আছে। সার্জিমকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে সোফায় বসলো জ্যোতি। সার্জিম জিজ্ঞাসা করল, কি হয়েছে রে? কাঁদছিস কেন? জ্যোতি উত্তর না দিয়ে বসে থাকলো। সার্জিম ওর মাথায় হাত বুলিয়ে দিল। এভাবে চুপ করে বসে থাকলে বুঝবে কিছু? সমস্যাটা কি সেটা বল। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পরপর কলিং বেলের শব্দ শুনে আফরোজা বেগমও বের হয়ে এসেছিলেন রুম থেকে। বসার ঘরে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন, হুট করে এমন দেখতে এলো যে? হুট করে নয়, আমও আগে থেকে আমাকে না জানিয়ে সব ঠিক করে রেখেছিল। তারপর আজ তারা এলো। সার্জিম সোফায় গায়ে এলিয়ে দিয়ে বলল, আর কয়েক মাস পরেই তো তোর এইচএসসি এক্সাম। চাচি এই সময় কি শুরু করলো? আচ্ছা যা, কাল আমি চাচির সাথে কথা বলে নেব, যাতে এখন এসব বাদ দেয়। জ্যোতি এবার আসল কথা এলো। কোনো রকম রাগঢাক না করে সরাসরি যা বলার বলতে শুরু করলো। বিয়ে দিতে চাইলে তারা দেবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের পছন্দ করার ছেলেকে আমি বিয়ে করব না। জ্যোতির কথা শুনে আফরোজা বেগম আর সার্জিম হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো ওর দিকে। শুধু নৈশী নির্লিপ্ততা, যেহেতু আগে থেকে ও সাব্বির আর জ্যোতির সম্পর্কের কথা জানে এবং জ্যোতির সাথে এতদিন মিশে ওর নেচার সম্পর্কেও একটা ভালো ধারণা হয়ে গেছে নৈশীর। তাই ও বুঝতে পেরেছিল জ্যোতি এমন কিছু একটাই বলবে। সার্জিম কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো, তুই কাউকে পছন্দ করিস? জ্যোতি হ্যাঁ বোধক মাথা নাড়ল। কে সে? আবার প্রশ্ন করলো সার্জিম। জ্যোতি চুপ। সার্জিম বুঝলো সরাসরি জ্যোতি কিছু বলবে না, প্রশ্ন করেই জানতে হবে সব। সার্জিম আবার জিজ্ঞেস করলো ওকে। আমরা কি তাকে চিনি? জ্যোতি আবারও উপর নিচে মাথা নেড়ে জানান দিল। হ্যাঁ। সার্জিম চুপ হয়ে গেল। পরিচিতদের মধ্যে কে হতে পারে অনেক ভেবে কিছুটা দ্বিধা নিয়েই প্রশ্ন করলো সার্জিম। সাব্বির? এবার মুখ ফুটে উত্তর দিল জ্যোতি। হ্যাঁ। সাব্বির তোকে পছন্দ করে নাকি শুধু তুই? সেও করে, সে নিজেই তো প্রপোজটা। অর্ধেক কথা বলে থামলো জ্যোতি। তবুও সার্জিম যা বোঝার বুঝে নিল। আফরোজা বেগমের মাথায় হাত। টের পেলেন দুনিয়া শুদ্ধ সব ঘুরছে তার সামনে। গলার স্বর চড়িয়ে প্রশ্ন করলেন তিনি জ্যোতিকে। দুজন একসাথে হলেই তো ঝামেলা বাঁধিয়ে দিস, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি আর নালিশ। এর মধ্যে এসব শুরু হলো কবে থেকে শুনি? 2 বছর আগে। জ্যোতির নির্লিপ্ততা উত্তর। আফরোজা বেগমের মনে হলো এবার তিনি সেন্সলেস হয়ে পড়ে যাবেন। গত সপ্তাহেও তো দুজনের এক প্রস্তুত ঝগড়া হয়ে গেল, অথচ এখন এসব জ্যোতি কি বলছে? সার্জিম প্রশ্ন করতে করতে ক্ষান্ত দিল। এবার পালা আফরোজা বেগমের। তিনি প্রশ্ন করলেন, আজ যে তোকে দেখতে এসেছে সেটা জানে সাবির? ফোন করে বলেছিলাম। কি বলেছে সে শুনে? বলেছে আসুক দেখতে, দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না। সাব্বির বাসায় নেই। দুপুরেই বলেছিল রাতে ফিরতে কিছুটা দেরি হতে পারে। আফরোজা বেগম বললেন, এক্ষুনি ফোন কর বদমাসটাকে। এখানে এসেছিস যে সেটা আগেই বলবি না। দেখি কি বলে ও। জ্যোতি ফোন করে স্পিকার অন করে দিল। দুবার বাজতেই রিসিভ হলো কল। কিরে, পাত্রপক্ষ এসে দেখে গিয়েছিল। জ্যোতি স্বাভাবিক স্বরেই কথা বলে গেল। হ্যাঁ, দেখে গিয়েছে, এবার বিয়েটাও হয়ে যাবে। ধুর, বাজে বকিস না। আমি থাকতে বিয়েটা হতেই দিব না। ও ভালো কথা, ওরা দেখে টাকা পয়সা কিছু দিয়ে গেছে। ওটা কিন্তু খরচ করবি না, আমার লাগবে। 2 বছর আগে তোমার প্রস্তাবে রাজি হওয়ায় ভুল হয়েছে আমার। আবারও বাজে কথা। আচ্ছা, আমি এখন বাসায় যাচ্ছি, কাল কথা হবে তোর সাথে। হ্যাঁ, আপনি বাসায় আসুন, আমরা সবাই অপেক্ষা করছি আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য। রাগে ফুসতে ফুসতে এবারের জবাবটা আর না দিয়ে পারলেন না আফরোজা বেগম। ওপাশ থেকে সাব্বিরের আতঙ্কিত স্বর শোনা গেল। এই জ্যোতি, তুই কই রে? মায়ের গলা পেলাম মনে হয়, নাকি আমি ভুল শুনছি?
এবারের উত্তর দিল জ্যোতি। তুমি ঠিকই শুনেছ, আমি তোমাদের বাসায় আসছি। ফোনে স্পিকার অন রেখে কথা বলছি তোমার সাথে। চাচি আমার পাশেই বসে আছে। শুধু তাই নয়, এখানে সারজিম ভাই আর নৈশি আপুও আছে। তারা এতক্ষণ তোমার সব কথাই শুনছিল। তোমার এই ইঁদুরটাই সাহস নিয়ে তুমি জীবনেও আমাদের ব্যাপারে বলতে পারতে না বাসায়, তাই বাধ্য হয়ে কাজটা আমাকেই করতে হলো। ওপাশে নীরবতা। বোধহয় কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সাব্বির। কয়েক সেকেন্ড পরেই লাইনটা কেটে গেল। তার মিনিট 10 পরে টেক্সট এলো নৈশির ফোনে। নৈশি সবাইকে জোরে পড়ে শোনালো সেটা। ভাবি, আমি বাসার আশেপাশেই আছি। মার ভাইয়া ঘুমিয়ে গেলে আমাকে একটা মেসেজ দিয়ে দরজা খুলে দিয়েন, তখন ঢুকবো বাসায়। গুনে গুনে 30 মিনিট পর নৈশি ফিরতে মেসেজ পাঠালো। সাব্বিরের জন্য দরজার সামনেই অপেক্ষা করছিল নৈশে। সাব্বিরকে সিঁড়ি বেয়ে উঠতে দেখে মেটে মেটে হাসলো। সাব্বির বলল, এখন তো হাসবেই, সময়টা খারাপ যাচ্ছে। যে যেভাবে পারো হেসে নাও, এরপর যখন আমার সময় আসবে তখন দেখিয়ে দিব। সাব্বিরের মুখের কথা মুখে রয়ে গেল। সামনের পরিস্থিতি দেখে কলিজাটা ধপ করে উঠল। জ্যোতি, সার্জিম আর আফরোজা বেগম তিনজনেই বসে আছে সোফায়। সবার দৃষ্টি এখন সাব্বিরের দিকে। সাব্বির বুঝলো এড়িয়ে যাওয়ার পথ খোলা নেই। যুদ্ধে পরাজিত বিধ্বস্ত সৈনিকের মতো কাজুমাজু হয়ে একটা চেয়ার টেনে সবার মুখোমুখি বসলো। আফরোজা বেগম বললেন, এত দূরে কেন বসেছিস? আমার পাশে আয়। এত ভালো কাজ করছিস, একটু আদর তো করে দিই। আদরের নাম করে যে উত্তম মাধ্যম দিবে মা, সেটা বুঝতে পেরে চেয়ার নিয়ে আর একটু দূরে সরে বসলো সাব্বির। সার্জিম গলা খাকারি দিয়ে প্রশ্ন করল, আত্মপক্ষ সমর্থনে তোর কিছু বলার আছে সাব্বির? সাব্বির মাথা নিচু করে উত্তর দিল, না। তার মানে জ্যোতি যা বলেছে সব সত্যি? হ্যাঁ। এবারও এক শব্দে জবাব দিল সাব্বির। সার্জিম এবার কথা বলল মায়ের উদ্দেশ্যে। আম্মা, যেহেতু এর সম্পর্কে জড়িয়ে গেছে, যত দ্রুত সম্ভব এটাকে হালাল করে নেওয়াই ভালো। আমি বরং কাল চাচার সাথে গিয়ে কথা বলি ওদের বিয়ে ব্যাপারে। তোর যেতে হবে না, আমিই যাব কাল সাবিরকে নিয়ে। তোর চাচির অবস্থা তো জানিসই, মুখের উপরে এক একটা কথা বলে দেয়। তোর শুনতে ভালো লাগবে না সেসব। তার চেয়ে কাল আমি গিয়ে বরং তোর চাচার সাথে কথা বলবো। ঝামেলা এরা তৈরি করলেও সমাধানের পথ বের করতে হবে আমাদেরই। জ্যোতি এবার উঠে দাঁড়ালো। সার্জিম বলল, চল, আমি এগিয়ে দিচ্ছি তোকে। আফরোজা বেগম পরের দিন সাব্বিরকে নিয়ে গেলেন জ্যোতিদের বাসায়। জ্যোতির বাবা জামিল সাহেব এই প্রস্তাবে সে আনন্দে রাজি হলেও বাদ সাধলেন জ্যোতির মা সায়রা বানু। স্পষ্ট করেই কথাগুলো বললেন তিনি আফরোজা বেগমকে। ভাবি, আমি জানি আপনারা ভালো মানুষ, জ্যোতি ভালো থাকবে আপনাদের কাছে, কিন্তু জেনে শুনে এরকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে কে ঠেলে দিতে চায় নিজের মেয়েকে? সাব্বিরের স্বভাব তো আমরা সবাই জানি, কোনো ব্যাপার নিয়ে সিরিয়াস নয়। এখনও বেকার ও, চাকরি বাকরি কবে হবে ঠিক নেই। জ্যোতি আপনার মেয়ে হলে কি আপনি একটা বেকার ছেলের হাতে ওকে তুলে দিতে রাজি হতেন? কথাগুলো বলার সময় সায়রা বানু মনের সবটুকু ক্রোধ উগরে দিচ্ছিলেন যেন। জামিল সাহেব স্ত্রীকে থামতে বললে সে কথা কানে তুললেন না সায়রা বানু। মনে মনে এই ভয়টাই পাচ্ছিলেন আফরোজা বেগম। বিয়ের কথা উঠলে সবার প্রথমে প্রশ্ন আসে ছেলে কি করে, আর এটাই স্বাভাবিক। আফরোজা বেগম জানেন সায়রা বানু চান খুব উচ্চবিত্ত পরিবারে মেয়েকে বিয়ে দিতে। সাব্বিরকে তিনি পছন্দ করেন না একেবারেই। সাব্বিরের বেকার থাকা নিয়ে প্রশ্ন তোলাটা একটা বাহানা মাত্র, কিন্তু তবুও আফরোজা বেগমের কাছে দেওয়ার মতো কোনো উত্তর রইল না। সাব্বির শক্ত মুখে মায়ের পাশে বসে কথাগুলো শুনছিল। চাষির মুখে নিচের বেকার থাকা নিয়ে শক্ত কথাগুলো নাড়া দিচ্ছিল ওর ভেতর পর্যন্ত। রাগ বাড়ছিল ক্রমশ। পাশে তাকিয়ে মায়ের চুপসে যাওয়া কুণ্ঠিত মুখটা দেখে হঠাৎ করেই খুব খারাপও লাগলো সাব্বিরের। মায়ের মুখটা দেখেই বোঝা যাচ্ছে সে অপমানিত বোধ করছে খুব। সাব্বির মায়ের হাত ধরে বলল, ওঠো মা, এই বিষয়ে পরেও কথা বলা যাবে। মাকে নিয়ে বাসার বাইরে বের হতেই জ্যোতির কল এলো।
এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। সাব্বির জ্যোতির নাক টানার আওয়াজ পেল। কাছে মেয়েটা। সাব্বির বলল, চিন্তা করিস না জ্যোতি, পরের বার যখন তোকে চাইতে আসব তখন আর সাব্বির বেকার থাকবে না। চাকরি করা ছেলে কিভাবে তোর মা ফেরায় সেটাও দেখে নিব আমি। এক হাতে হ্যাঙ্গারে ঝোলানো স্কাই ব্লু কালারের একটা হ্যান্ড পেন্টেড শাড়ি আর অন্য হাতে লেহেঙ্গা, দুটোই সার্জিমের সামনে ধরে নৈশি জিজ্ঞাসা করল, কোনটা পরবো? আমার বউ এত সুন্দর যে সে যেটা পরবে সেটাতেই তাকে ভালো লাগবে। তবুও যেহেতু জিজ্ঞেস করছো তাহলে স্কাই ব্লুটাই পরে নাও। নৈশি হেসে রেডি হতে চলে গেল। আজ সাব্বির আর জ্যোতির বিয়ে। সার্জিমের পথে হেঁটেছে সাব্বির। কোনো জাঁকজমক ছাড়া ঘরোয়াভাবেই বিয়েটা হচ্ছে আজ। চাকরি পাওয়ার পরে আর দেরি করতে চায়নি সাব্বির। ভাগ্যিস বন্ধুদের জোড়াজোড়িতে নিজের সিভিটা জমা দিয়েছিল একটা কোম্পানিতে। জ্যোতিদের বাসায় যেদিন বিয়ের কথা বলতে গিয়েছিল তার দুদিন আগেই সেই কোম্পানি থেকে জয়নিং লেটার এসেছিল। যেহেতু চাকরি করার ইচ্ছে সাব্বিরের কখনোই ছিল না, তাই সে লেটারটা টেবিলের এক কোণে অযত্নে পড়েছিল দুটো দিন। তারপর জ্যোতির মায়ের ওভাবে প্রস্তাব নাকচ করার পরে বাসায় ফিরেই সাব্বির জয়েন করার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও জয়েনিং ডেটের একদিন পরে গিয়েছিল, তবুও চাকরিটা পেয়ে গেল শেষ পর্যন্ত। খুব বেশি বেতন পাওয়া যাবে না শুরুতেই, তবুও সাব্বিরের নিশ্চিন্ত লাগছিল। জ্যোতির মা এরপর আর বেকার অন্তত বলতে পারবে না। তারপর আবার প্রস্তাব নিয়ে যাওয়া হলো জ্যোতিদের বাসায়। সায়রা বানু এবারও গাইগুই করছিলেন, কিন্তু জামিল সাহেবের জোরাজোরিতে রাজি হতেই হলো শেষ পর্যন্ত। চাচার প্রতি সেই জন্য কৃতজ্ঞতার শেষ নেই সাব্বিরের। একটা শর্ত অবশ্য দিয়েছেন জামিল সাহেব, সামনেই জ্যোতির এইচএসসি, অন্তত সেই পর্যন্ত জ্যোতি বাবার বাসাতেই থাকবে। মেয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটুক এমন কিছু তিনি হতে দিবেন না। তাতে কারো অবশ্য বিশেষ আপত্তি করার কিছুই ছিল না, বরং এটাই ভালো হবে বলে মনে হলো সবার। বিয়েটা হয়ে গেল সুষ্ঠুভাবে। আপাতত আনুষ্ঠানিকতার খাতিরে 2 দিনের জন্য জ্যোতিকে আনা হলো শ্বশুরবাড়িতে। বাড়ির বড় বোন ঐশে খুব ব্যস্ততা যাচ্ছে, তাই ওর কাছের কিছু আত্মীয় স্বজন আগের দিনে এসেছে বিয়েতে অ্যাটেন্ড করতে। সবারই ভালো মন্দের খোঁজ নিচ্ছে নৈশে, শুধু কয়েকজনকে এড়িয়ে চলছে ইচ্ছে করেই। তবে বেশিক্ষণ আর এড়িয়ে থাকতে পারল না নৈশে। বিয়েবাড়ির হইচই কমে যাওয়ার পরে মধ্যবয়সী এক ভদ্রলোক হাত টেনে ধরে একপাশে বসালো নৈশিকে। গতকাল আসলাম আমরা, অথচ তুমি ঠিকভাবে কথাও বললে না আমাদের সাথে। খুব অভিমান করে আছো বুঝি? না তো, আমার মা ছিলেন যে অভিমান করত, কষ্ট পেত আপনাদের জন্য। সে মরে গেছে, তার মৃত্যুর সাথে সাথে সম্পর্ক চুকে বুকে গেছে। এখন আর আপনাদের উপরে আমার কোনো অভিমান নেই। সে তুমি যতই বলো নৈশি, তোমার চোখে তোমার কথায় অভিমানের ছাপ স্পষ্ট। একটা রিকোয়েস্ট করি, একবার মামা বলে ডাকবে? সে তো ডাকতেই পারি, যেহেতু আপনি আমার হাজব্যান্ডের মামা, তাই আমারও মামা। সেই পরিচয় তো আমি মামা হতে চাইনি, আমি তোমার মায়ের ভাই। সেই অধিকারে তোমার মুখটায় মামা ডাকটা শুনতে চেয়েছি। এই অধিকারটা সময় থাকতে দেখানো উচিত ছিল আপনার। যখন আমার মা আড়ালে নিভৃতে চোখের পানি ফেলেছে প্রত্যেকটা দিন, যখন আপনাদের কথা মনে করে মর্মবেদনায় ভুগেছে, তখন তো আপনারা কেউ অধিকার নিয়ে এলেন না। তাহলে এখন কেন? এখন সব মূল্যহীন আমার কাছে। নৈশি, তোমার মা তোমাকে কখনো বলেছে কিনা জানি না, চিঠিতে আর ফোন কলে তোমার মায়ের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম আমি। প্রত্যেকবারই তোমার মা মুখ ফিরিয়ে নিয়েছে। আয়েশার রাগটা ঠিক কোথায় ছিল আমি সেটা বুঝি। যেদিন বাবা ওর বিয়ে দিয়ে ওকে মৃত ঘোষণা করলেন, সেদিন আমরা বাবার মুখের উপর কিছু বলতে পারিনি। ওর প্রিয় ভাই ওর হয়ে একটা কথাও বলেনি, এমনকি ভালো করে আটকানোর চেষ্টাও করেনি। এই ব্যাপারটাই ওর মনে গেঁথে গিয়েছিল। কিন্তু তখন আমরাও নিরুপায় ছিলাম। মূলত বাবার মুখের উপরে কথা বলার সাহস আমাদের কারোরই ছিল না। আয়েশাই মনে হয় আমাদের পরিবারের একমাত্র সদস্য ছিল যে বাবাকে ভয় পেত কম। বাবাও কিন্তু কম কষ্ট পাননি। আসলে বাবা মেনে নিতে পারেননি যে কয়েক মাসে পরিচিত একটা ছেলের জন্য মেয়ে তার মতের বিরুদ্ধে যাবে। অপরিচিত একটা বিদেশি ছেলে হুট করে যদি প্রস্তাব দিয়ে বসে, কোনো আদর্শবান বাবা কি চাইবেন নিজের মেয়েকে এমন অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে? আয়েশা যেদিন বাড়ি ছাড়লো, আজীবনের জন্য সেদিন আমাদের জীবনটা থেমে গিয়েছিল জানো।
সারাদিন একটা দানা অবধি মুখে তুলতে পারেনি কেউ। অনেক যত্নের পর ঘুমিয়ে গিয়েছিলাম রাতে। তারপর আবার ঘুম ভেঙে গিয়েছিল। বাইরে থেকে শব্দ পেয়ে রুম থেকে বের হয়ে দেখলাম বাবা কাঁদছেন মাকে আঁকড়ে ধরে। জীবনেই প্রথমবার আমি বাবাকে কাঁদতে দেখেছিলাম। বলতে গেলে অনেক কথাই বলতে হবে, কিন্তু শুধু শুধু তিক্ত অতীত টেনে কী লাভ বলো? আয়শা বেঁচে নেই, বাবাও আমাদের ছেড়ে চলে গেছে। আমরা বরং তাদের জন্য দোয়া করি। আমার উপরে আর অভিমান পুষে রেখো না নৈশি। একবার মন থেকে মামা বলে ডাকো, শুনি একটু। কথাগুলো শুনতে শুনতে নৈশির চোখে কোণে জল জমতে শুরু করেছিল। মামার শেষ কথাটুকু শুনে চোখ ভর্তি জল নিয়ে হাসলো নৈশি। সত্যি তো, সময় চলে গেছে অনেকটা, এখন আর অভিমান ধরে রেখে কি হবে? নৈশি বলল, ডাকবো মামা বলে, কিন্তু তার আগে আমারও একটা আবদার আছে। সার্জিমের মতো করে আমাকেও তুই করে বলতে হবে। তুমি সম্বোধনটা বড্ড দূরের বলে মনে হয় আমার। কত বড় চিন্তার পাহাড় যে আমার মাথার উপর থেকে নেমে গেল তোকে বলে বোঝাতে পারবো না। একটা অপরাধ বোধ ছিল বহুদিনের। সার্জিমার তোর বিয়ের দাওয়াত দিয়েও আসেনি সামনে, শুধু তোর মুখোমুখি দাঁড়ানোর সাহস ছিল না বলে আজ আমি চিন্তামুক্ত হলাম। ফিরতেই চমকে উঠল নৈশি। সার্জিম দরজায় দাঁড়িয়ে আছে। গতকাল মামার সাথে দেখা হওয়ার পর থেকেই কেমন একটা অস্থির অস্থির লাগছিল নৈশির। মামার সাথে কথা বলার পর সেই অস্থিরতা প্রশমিত হলো অবশেষে। বাসার কাছের এক ফাঁকে জ্যোতির রুমে ওর খবর নিতে গেল নৈশে। গিয়ে দেখলো ফাহিমা এসেছে জ্যোতির সাথে দেখা করতে। ফাহিমার স্বভাবের সেই চপলতা কিছুটা হলেও ফিকে হয়েছে। আন্দালিবের ব্যাপারে সবটাই ওকে জানিয়েছিল নৈশে। সম্ভবত সেই ট্রমা থেকে এখনো বের হতে পারেনি পুরোপুরি। সাব্বির বাইরে গিয়েছিল কিছুক্ষণের জন্য। নৈশির পিছু পিছু সেও রুমে ঢুকল। রুমে ঢুকে চিৎকার করে উঠল, এ কি, তুই এখনো এইসব আটা ময়দা তুলিস না মুখ থেকে? তুই কি আজ সারা রাত এইসব মেখে পেতনির মতো বসে থাকবার প্ল্যান করছিস? খবরদার বলছি, যদি এরকম বিশ্রী সাজ নিয়ে থাকলে আমি কিন্তু রাতে আমার পাশে ঘুমোতে দিব না তোকে। নৈশি শব্দ করে হাসল। ফাহিমাও তার মন খারাপের কথা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে হেসে ফেলল। যদিও অবশ্য কম যায় না, সে সমানে জবাব দিল, আশ্চর্য, এত তাড়াতাড়ি মেকআপ কেন তুলবো? এখনো কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে নতুন বউ দেখার জন্য। রাতের আগে এই মেকআপ এমনই থাকবে। আর শোনো, আমার মনে হয় তোমার চোখে ডাক্তার দেখানো উচিত। একমাত্র তুমি বাদে আর সবাই বলেছে আমার ব্রাইডাল মেকআপটা অসাধারণ হয়েছে। বিয়াদব মেয়ে, স্বামীর মুখে মুখে তর্ক করছিস? দেব ধরে দুইটা চর, কেঁদে কুল পাবে না। শোনো প্রাণের স্বামী, একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিই, আগের দিন শেষ। আজ থেকে এই পুরুষশাসিত সমাজে মেয়েরা আর নাকে কাঁদবে না। এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সাব্বির বের করে বলল, সর্বনাশ, এই কাকে বিয়ে করে আনলাম? নিজের সর্বনাশ চোখের সামনে দেখতে পেয়ে ওর মাথা চক্কর দিয়ে উঠল। আবারও কিছু বলতে চাচ্ছিল বোধহয় ও জ্যোতির উদ্দেশ্যে। এবার নৈশি থামিয়ে দিল ওদের। সাব্বির, আজকের দিনের জন্য অন্তত তোমাদের এই টম এন্ড জেরি বন্ধ রাখো। গেস্টরা সবাই যাক, তারপর আবার শুরু করো না হয়। সাব্বির সায় দিল নৈশির কথায়। ঠিক, আত্মীয় স্বজন সবাইকে যেতে দাও একবার। এই মেয়েকে এমন টাইট দিব আমি, তারপর? নৈশি ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, তাই নাকি? অবশ্যই। যদি আমি এটা না করতে পারি তাহলে তুমি আমার সাব্বির নাম পাল্টে সবুর মিয়া রেখে দিও। আচ্ছা, মনে রাখলাম কথাটা। সারাদিনের কাজের ব্যস্ততার পরে নৈশির রুমে যেতে অনেকটা রাত হয়ে গেল। সার্জিম খাটের এক পাশে পা ঝুলিয়ে বসে অপেক্ষা করছিল ওর জন্য। নৈশি এসে দাঁড়াতেই ওকে টেনে কোলের উপর বসালো সার্জিম। আজকে এত কাজ করতে কষ্ট হয়েছে খুব, তাই না? তা কিছুটা হয়েছে। এত কাজ না করলেই হতো, বাসায় যারা আছে সবই হাতে হাতে করতাম। অদ্ভুত কথা বলো তুমি। বাসার গেস্টদের হাতে কাজ ছেড়ে দিয়ে আমি রুমে বসে থাকতাম নাকি? কি বলতো সবাই মনে মনে? তাছাড়া আমি এই বাড়ির পুত্রবধূ, বড় পুত্রবধূ, আমার একটা দায়িত্ব আছে তো। সার্জিম মিটিমিটি হেসে তাকিয়ে থাকলো নৈশির দিকে।
নৈশি অপ্রস্তুত স্বরে প্রশ্ন করল। কি দেখছো এভাবে? দেখছি আমার দায়িত্বশীল বউকে, আর ভাবছি কি ভাবছো? ভাবছি এর চমৎকার একটা মেয়েকে কিভাবে খুব সহজে আল্লাহ আমাকে পাইয়ে দিলেন। অপেক্ষা করতে করতে শেষমেশ মনে হয়েছিল তোমাকে বোধহয় হারিয়ে ফেলেছে। ভেবেছিলাম আমার চোখের সামনে থেকে হয়তো অন্য কারো হয়ে যাবে তুমি, তবু আশা ছাড়িনি। আমি সবসময় আল্লাহর কাছে একটা কথাই বলতাম, জানো। কথাগুলো বলতে বলতে সার্জিম ঘনিষ্ঠ হলো আরও। শরীরের ভার ছেড়ে দিয়ে মোহগ্রস্ত স্বরে প্রশ্ন করল নৈশি। কি কথা? আমি বলতাম, আল্লাহ, এই মেয়েটি যদি আমার তাকদীরে থাকে তাহলে তুমি তাকে পাইয়ে দাও আমাকে, আর যদি সে আমার ভাগ্যে না থাকে তাহলে আমার হৃদয় থেকে মুছে দাও তাকে। এই প্রার্থনার পরেও তোমাকে আমি ভুলতে পারতাম না। অবশেষে দেখো আমি ঠিকই পেয়ে গেলাম তোমাকে। এবার আর নৈশি কোনো কথা বলল না। মাথা ঘুরিয়ে চট করে একটা চুমু দিল সার্জিমের ঠোঁটে। ঠিক পরের সেকেন্ডে একই কায়দায় পাল্টা চুমু দিল সার্জিম। তারপর বলল, তোমার বোধহয় খুব ক্লান্ত লাগছে নৈশি। কয়েকবার দেখলাম বসে নিজের পায়ে হাত দিচ্ছ। পা কি খুব বেশি ব্যথা করছে? আমি ম্যাসাজ করে দিই? নৈশির সত্যি বড্ড ক্লান্ত লাগছিল, কিন্তু সংকোচে কিছু বলতে পারছিল না সার্জিমকে। ও হেসে বলল, পা ম্যাসাজ করতে হবে না, কিছুক্ষণ ঘুমালেই ঠিক হয়ে যাবে। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, কবিতা পারো? মায়ের কাছে একবার শুনেছিলাম তুমি কবিতা পছন্দ করো খুব। এরপর মাঝে মধ্যে আমিও পড়তাম দু একটা, খুব একটা খারাপ লাগতো না। তবে তোমার মতো এতটা ভালো আবৃত্তি করতে পারিনি আমি। যা পারো তাতেই চলবে। চাইলে তুমি এখন আমাকে একটা কবিতা শোনাতে পারো, তাহলে কিছুটা ফ্রেশ লাগবে আমার। সার্জিম হেসে আনারি গলায় বলতে শুরু করল, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দেশার। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। সার্জিম বলে চলেছে। নৈশি শুনছে মন্ত্রমুগ্ধের মতো। এই কবিতার আবৃত্তি ইন্টারনেটে আরও বহুবার শুনেছে নৈশি। নিঃসন্দেহে তারা সবাই আবৃত্তিতে অনেক পটু ছিল, কিন্তু তবুও সার্জিমের কণ্ঠে কবিতাটা শুনে মনে হলো এত ভালো আবৃত্তি এর আগে কখনো শুনেনিও। কবিতার প্রত্যেকটা লাইনই যেন নিজের মনের কথাগুলো বলে দিচ্ছিল। সেই হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ নৈশির হৃদয়কে তৃপ্তি এনে দিচ্ছিল। বিছানায় শুয়ে সার্জিমের নগ্ন বুকের সাথে লেপ্টে গেল নৈশি পরম নির্ভরতার সাথে। একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। জানুয়ারির কনকনে শীত এখন। শীত আসলেই প্রবল আলস্য জেগে ধরেন জ্যোতিকে। সন্ধে নামলে ইচ্ছে করে লেপের উষ্ণতায় ডুবে গিয়ে একটা লম্বা ঘুম দিতে। আবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কিন্তু এবার শীতে আর আরাম করা হয়ে উঠছে না জ্যোতির। পরীক্ষা করা নাড়ছে দরজায়। দিনরাত 24 ঘন্টা তাই বই নিয়ে বসে থাকতে হয়। একটু এদিক সেদিক হলেই শুরু হয়ে যায় মায়ের চিৎকার চেঁচামেচি। এই যে এখন রাতের খাবার খেয়ে লেপের নিচে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার কথা ছিল ওর, অথচ তার বদলে কিনা বই পড়তে হচ্ছে। সামনে বই নিয়ে একা একাই কথা বলছিল জ্যোতি। ধুর, ছাতার পড়াশুনো আর ভালো লাগে না। বিয়ে হয়ে গেছে, এখন সংসার করব, বাচ্চা পয়দা করব, সময়ে অসময়ে স্বামীর সাথে আদর সোহাগ করব। তা না করে এই বই নিয়ে বসে থাকতে হচ্ছে। এতই যদি পড়তে হবে তাহলে বিয়ে করে লাভটা কি হলো কি? ইস, খুব ইচ্ছে না আদর সোহাগ পাওয়ার। আয়, আমি তোর মনের আশা পূরণ করে দিই। পেছনে সাব্বিরের গলা শুনে জ্যোতি তড়াক করে লাফিয়ে উঠে মাথা ঘুরিয়ে তাকালো। ততক্ষণে সাব্বির দরজার ছিটকেনে লাগিয়ে দিয়েছে। জ্যোতি কোনো জবাব না দিয়ে তড়িঘড়ি করে আবার বইয়ের দিকে তাকালো, যেন তার সকল মনোযোগের কেন্দ্রবিন্দু এখন শুধু ওই বইটাই। সাব্বির এসে ওর মুখোমুখি বসে বইটা ঠাস করে বন্ধ করে দিল।
জ্যোতি বুঝে গেল পরবর্তী অনেকটা সময় ওকে পার করতে হবে সাব্বিরের সুখময় অত্যাচারের সহ্য করে করে। এই ছেলের লজ্জা শরমের বালাই নেই মোটেও। জ্যোতি বারবার বারণ করেছে কয়েকদিন পর পর এমন হুটহাট রাতের বেলায় এসে হাজির না হতে। পরে সকালবেলা বাবা মায়ের সামনে লজ্জায় পড়তে হয়, কিন্তু এই ছেলে তো সেটা